বন্ধুরা, পরমাণু যুদ্ধের বোতামে কি তবে চাপ পড়তে যাচ্ছে? ট্রাম্পের এক হুমকিতে কাঁপছে বিশ্ব। অন্যদিকে ইরানের মাটির প্রতিটি কণা থেকে ধেয়ে আসছে নজিরবিহীন প্রতিরোধ। একদিকে যুদ্ধের দামামা, অন্যদিকে পর্দার আড়ালে কূটনীতির চরম নাটকীয়তা। মধ্যপ্রাচ্য কি সত্যি এক মহাপ্রলয়ের দ্বারপ্রান্তে? খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আজ আমরা উন্মোচন করব সেই 10 দফা চুক্তি যা বিশ্ব রাজনীতির সমীকরণকে চিরতরে বদলে দিয়েছে। কেন ট্রাম্প হঠাৎ নমনীয় হলেন, আর কেনই বা জেনারেলরা পদত্যাগ করছেন? খবরের ভেতর খবর জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিশ্ব রাজনীতির রঙ্গমঞ্চে বর্তমানে সবচেয়ে বড় আতঙ্কের নাম পারমাণবিক যুদ্ধ। সাদা মেঘের আড়ালে লুকিয়ে থাকা সেই প্রলয়ঙ্কারী আগুনের শিখা কি তবে এবার সত্যি জ্বলে উঠতে যাচ্ছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড এবং ইরান ইস্যুতে তার অবস্থানকে কেন্দ্র করে গোটা বিশ্বে এখন চরম অস্থিরতা বিরাজ করছে। যদিও ইরান আপাতত যুদ্ধবিরতিতে রাজি হয়েছে এবং ট্রাম্পও এক প্রকার নমনীয়তা দেখিয়েছে, তবুও আশঙ্কার কালো মেঘ কাটছে না। কয়েক বছর আগে সাংবাদিক জো স্কারবোরের ফাঁস করা সেই বিস্ফোরক তথ্য, যেখানে ট্রাম্প বৈঠকে বারবার পরমাণু অস্ত্র ব্যবহারের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তা আজ নতুন করে ভূ রাজনৈতিক আলোচনায় ডালাপালা মেলছে। হুমকির মুখে পারস্য সভ্যতা। সম্প্রতি ট্রাম্পের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট আগুনের ওপর ঘি ঢালার মতো কাজ করেছে। সেখানে তিনি সরাসরি পারস্য সভ্যতা ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। সামরিক বিশেষজ্ঞরা মনে করেছিলেন এটি কেবল রাজনৈতিক বারঙ্গর নয়, বরং এক ভয়াবহ যুদ্ধের পূর্বাভাস। যেহেতু আমেরিকার পরমাণু অস্ত্র ব্যবহারের চূড়ান্ত ক্ষমতা কেবল প্রেসিডেন্টের হাতেই থাকে, তাই কংগ্রেসের এখানে বিশেষ কিছু করার থাকে না। ইরানের ইস্পাহান বা খারক দ্বীপের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে মার্কিন বাহিনী বড় কোনো বাধার সম্মুখীন হলে ট্রাম্প পরাজয় মেনে নেওয়ার চেয়ে যুদ্ধের তীব্রতা বহুগুণ বাড়িয়ে পারমাণবিক বিকল্প বেছে নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। গত ফেব্রুয়ারিতে বিমান বাহিনীর জেনারেল ভ্যান কেইন ইরানের ওপর হামলার ভয়াবহ পরিণাম নিয়ে সতর্ক করেছিলেন। শোনা যাচ্ছে ট্রাম্প প্রশাসন সেই সতর্কবাণী উপেক্ষা করায় বেশ কয়েকজন জেনারেল পদত্যাগ করেছেন। মূলত ইরানের মাটির গভীরে অবস্থিত পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা সাধারণ ক্ষেপণাস্ত্র দিয়ে প্রায় অসম্ভব। গত বছর মনে আছে যে 12 দিনের যুদ্ধ হয়েছিল, সেখানে B-2 স্পিড বোমারু বিমানের হামলাও আশানুরূপ কোনো সফলতা পায়নি মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে সামরিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন ইরানকে পুরোপুরি দমাতে হলে পরমাণু অস্ত্র ছাড়া আর কোনো বিকল্প হয়তো ট্রাম্পের হাতে নেই। এক অনিশ্চিত ভবিষ্যতের হাতছানি। আমেরিকা এখন এক কঠিন চোরাবালিতে আটকে পড়েছে। নমনীয় হওয়া মানে ইরানের কাছে পরাজয় স্বীকার করা, আর কঠোর হওয়া মানে বিশ্বকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হওয়ায় ইতিমধ্যে আমেরিকার কয়েকশো মিলিয়ন ডলারের যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, যা ট্রাম্পের মতো নেতার ইগোতে একটা বড় আঘাত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিরোশিমা নাগাসাকির ক্ষত আজও কিন্তু দগদগে রয়েছে। যদি একবার পরমাণু বোমাতে চাপ পড়ে যায়, তবে আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণ চিরতরে বদলে যাবে। শুরু হবে ছোট বড় রাষ্ট্রগুলোর মধ্যে পারমাণবিক শক্তি অর্জনের এক অসম প্রতিযোগিতা। গতকাল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির আলী খামেনির মৃত্যুর 40 দিন পূর্ণ হয়েছিল। এই শোকাবহ দিনে পুরো ইরান জুড়ে মানুষের ঢল নামে। বিশেষ করে উত্তর পশ্চিমের শহর উরমিয়াতে ড্রোনের ছবিতে দেখা গেছে এক বিশাল জনসমুদ্র, যারা লাব্বাইক ইয়া খামেনি স্লোগানে আকাশ বাতাস প্রকম্পিত করছে। খামেনির এই মৃত্যু ইরানিদের হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছে। বিশ্লেষকদের মতে আমেরিকা ও ইসরায়েল তাকে হত্যা করে ইরানের ইতিহাসে তার মর্যাদা আরও উঁচুতে নিয়ে গেছে। এদিকে যুদ্ধবিরতির আড়ালে ইউএইর কি গোপন হামলা? সবচেয়ে চাঞ্চল্যকর খবরটি এসেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন থেকে। সেখানে দাবি করা হচ্ছে যুদ্ধবিরতি ঘোষণার মাত্র 2 থেকে 3 ঘন্টার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের মিরাজ 2009 যুদ্ধবিমানে ইরানের লন্ডন এবং সিরির তেল স্থাপনায় হামলা চালিয়েছে। যদিও সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে এটা স্বীকার করেনি, তবে ওসিন্ট এবং রাডার তথ্য বলছে ওই সময় তাদের বিমানগুলো সক্রিয় ছিল।
এর পাল্টা জবাবে ইরান আমিরাতের ফুজাইরাহ এবং কুয়েতের কিছু লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। ট্রাম্পের আমেরিকা ইজ ব্যাক এবং নতুন হুমকি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কঠোর ভাষায় ঘোষণা করেছেন আমেরিকা ফিরে এসেছে। তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না ইরান একটি স্থায়ী চুক্তিতে আসছে এবং পরমাণু অস্ত্র তৈরির পথ পুরোপুরি পরিহার করছে, ততক্ষণ পর্যন্ত মার্কিন রণতরী ও সেনারা ইরানের পাশেই মোতায়েন থাকবে। এবং সত্যি কথা হচ্ছে, এই রণতরীগুলো 1000 কিলোমিটার দূরে আছে। এরা যখনই সামনে আসে, ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন তাদের টার্গেটের মধ্যে পড়ে, তখন তারা পালিয়ে যায়। এটাই হচ্ছে বাস্তবতা। এই লোকটাকে আসলে অস্কার পুরস্কার দেওয়া উচিত, কারণ কোনো ব্যক্তি যে এত সুন্দর করে মিথ্যা কথা আর চাপাবাজি করতে পারে, তার ট্রাম্পকে না দেখলে, তার কথা না শুনলে একেবারে বোঝা যাবে না। ট্রাম্পের হুঁশিয়ারি, ইরান যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে তবে এমন সামরিক হামলা হবে যা বিশ্ব আগে কখনো দেখেনি। এই হুমকিটাও তিনি দিয়েছেন। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স পাকিস্তানে আলোচনার জন্য যাওয়ার কথা থাকলেও নেপথ্যে যুদ্ধের প্রস্তুতি চলছে কিনা তা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে। ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি ও নেতানিয়াহুর সংকট। ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি মেনে নেওয়ায় খোদ ইসরায়েলের ভেতরেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ একে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক পরাজয় বলে অভিহিত করেছেন। তার মতে নেতানিয়াহু যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি। এই রাজনৈতিক চাপ সামলাতে নেতানিয়াহু এখন লেবাননের উপরে তার সমস্ত ক্ষোভ উগরে দিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। শান্তির আশা নাকি বড় সংঘাত? হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারল লেভিট দাবি করেছেন, আমেরিকার কঠোর হুমকির কারণে ইরান হাঁটু গেড়ে বসেছে এবং যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। কিন্তু বাস্তবতা বলছে একেবারে ভিন্ন কথা। একদিকে ইউএই ও ইসরায়েলের গোপন আতাত, অন্যদিকে ট্রাম্পের রণদেহী মূর্তি। সব মিলিয়ে এই যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আর সেখানে মুস্তফা খামেনি তো বলেই দিয়েছে যে চরম অবিশ্বাস নিয়ে তারা এই আলোচনায় বসতে যাচ্ছে এবং তাদের ট্রিগারে কিন্তু এখনো আঙুলটি রয়েছে। উল্টাপাল্টা হলে আবার আক্রমণ শুরু হবে। আগামী 2-1 দিনের মধ্যে যদি কোনো নিশ্চিত সমাধান না আসে, তবে মধ্যপ্রাচ্যে আবারও এক ভয়াবহ অগ্নিকুণ্ডে পরিণত হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন 2 সপ্তাহের যুদ্ধবিরতির কথা বলেন, তখন তিনি একে একটি বড় বিজয় হিসাবে তুলে ধরেন। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই 2 সপ্তাহ পরে কি হবে? ট্রাম্প দাবি করছেন যে তার কারণে স্ট্রেইট অফ হরমুজ 2 সপ্তাহের জন্য খোলা থাকবে, অথচ বাস্তবতা হলো এই পথটি আগে থেকেই খোলা ছিল। মূলত যুদ্ধের উত্তেজনায় ইরান এটি বন্ধ করার হুমকি দিয়েছিল বা পরিস্থিতি জটিল করেছিল। ট্রাম্পের এই তথাকথিত বিজয় আসলে দীর্ঘমেয়াদী কোনো সমাধান দিচ্ছে না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ইয়েমেনের প্রক্সি যোদ্ধাদের সক্ষমতা ও ইরানের কৌশলগত অবস্থান। এবারের লড়াইয়ে একটা জিনিস স্পষ্ট হয়েছে, ইয়েমেনি প্রক্সি যোদ্ধাদের কোনো সাধারণ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী নয়, যাদের কাছে শুধু কিছু AK-47 বা সামান্য বিস্ফোরক আছে। তারা এখন হাজার হাজার কিলোমিটার দূরে নির্ভুলভাবে আঘাত হানার ক্ষমতা রাখে। তাদের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং রকেট রয়েছে। এই যুদ্ধের মাধ্যমে ইরান নিজেকে একটি অত্যন্ত শক্তিশালী অবস্থানে নিয়ে এসেছে। এখন যখনই কোনো আলোচনা বা নেগোসিয়েশন হবে, ইরান শক্তির জায়গা থেকেই কথা বলবে। তারা এমন সব শর্ত জুড়ে দেবে যা মানা আমেরিকার জন্য বেশ অপমানজনক হতে পারে। জ্বালানি প্রবাহে চীনের প্রভাব। এই পরিস্থিতির ফলে বিশ্ব রাজনীতির সমীকরণ বদলে যাচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে বিশ্বের প্রায় 30-32% জ্বালানি প্রবাহের নিয়ন্ত্রণ পরোক্ষভাবে চীনের হাতে চলে যাওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। ইরান ও এই অঞ্চলে উত্তেজনা চীনকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখানে বৈশ্বিক শক্তিধর দেশ হিসেবে তাদের আদেশ বা প্রভাব ছাড়া জ্বালানি সরবরাহ সচল রাখা কঠিন হয়ে পড়বে ভবিষ্যতে। এটি আমেরিকার বিশ্বজনীন আধিপত্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। অন্যদিকে পাকিস্তান এই সংকটে আমেরিকার হয়ে মধ্যস্থতা করার চেষ্টা করছে, কিন্তু পাকিস্তানের অভ্যন্তরীণ অর্থনীতিতে চীনের বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে। একদিকে চীনকে খুশি রাখা আর অন্যদিকে আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করা পাকিস্তানের জন্য অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। এখানে পাকিস্তানের নিজস্ব কোনো শক্তিশালী কূটনীতি পরিলক্ষিত হচ্ছে না। উল্টো এই দ্বিমুখী নীতির কারণে আন্তর্জাতিক মহলে পাকিস্তান ভয়াবহভাবে একঘরে বা আইসোলেটেড
হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে, যা তাকে কাঁপিয়ে দিচ্ছে। ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দেওয়া ডোনাল্ড ট্রাম্প শেষ মুহূর্তে নাটকীয়ভাবে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যেখানে সবাই পারমাণবিক যুদ্ধের আশঙ্কা করছিল। সেখানে যুদ্ধের মাত্র 2 ঘন্টা আগে এই ঘোষণা বিশ্বকে চমকে দিয়েছে। মজার বিষয় হলো, এই যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্রের শর্তে নয়, বরং ইরানের দেওয়া 10 দফা শান্তি প্রস্তাবের ভিত্তিতে হয়েছে। ট্রাম্প একে গোল্ডেন এজ বা সোনালী অধ্যায় বললেও ডোমেস্টিক পলিটিক্সে তিনি তীব্র সমালোচনার মুখে পড়েছেন। এমনকি তার ইমপিচমেন্টের দাবি উঠছে। ইরানের 10 দফা এবং অর্জিত বিজয়, এই চুক্তিতে ইরান কৌশলগতভাবে বিজয় হিসাবে আবির্ভূত হয়েছে। ইরানের প্রধান দাবিগুলো ছিল নিরাপত্তা গ্যারান্টি, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ভবিষ্যতে ইরানের উপর কোনো হামলা করবে না এমন একটি নন অ্যাগ্রেশন অ্যাক্ট বা প্রতিশ্রুতি থাকতে হবে। স্থায়ী শান্তি, এটি কেবল সামরিক বিরতি নয়, বরং শত্রুতা স্থায়ীভাবে বন্ধ করার একটি পদক্ষেপ। আর ইরানি পক্ষদের সুরক্ষা দিতে হবে। ইসরায়েল ফিলিস্তিন বা লেবাননের উপর হামলা করতে পারবে না, কিন্তু তারা এখন হামলা করছে। তাহলে এই যুদ্ধবিরতি কতক্ষণ থাকবে তা এখন একটা বড় কোয়েশ্চেন মার্ক রয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের উপর আরোপিত সব ধরনের অর্থনৈতিক অবরোধ তুলে নিতে হবে। হরমুজ প্রণালী ও টোল আদায়, ইরান তার শর্তে হরমুজ প্রণালী খুলে দেবে এবং প্রতিটি জাহাজ থেকে $2 বিলিয়ন টোল আদায় করবে, যা ওমানের সাথে ভাগ করে নেওয়া হবে। এই বিশাল অর্থ ইরানের পুনর্গঠনে ব্যয় হবে বলে তারা এই প্রস্তাবে রেখেছে। এই চুক্তিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও ক্ষুব্ধ হয়েছে ইসরায়েল। নেতানিয়াহু আশা করেছিলেন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করবে, কিন্তু এই চুক্তি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা ব্যালিস্টিক মিসাইল নিয়ে কোনো স্পষ্ট সমাধান নেই। ইসরায়েল মনে করছে যুক্তরাষ্ট্র আত্মসমর্পণ করেছে। এমনকি ইসরায়েলি নেতারা এখন লেবাননে হামলা চালিয়ে যুদ্ধবিরতি নস্যাৎ করার হুমকি দিচ্ছেন। অন্যদিকে এই পুরো প্রক্রিয়ায় নেপথ্যে নায়ক হিসাবে আবির্ভূত হয়েছে চীন ও রাশিয়া। চীন কূটনীতির মাধ্যমে এবং রাশিয়ার তথ্য সরবরাহের মাধ্যমে ইরানকে ব্যাকআপ দিয়েছে, যা বৈশ্বিক পরাশক্তি হিসাবে আমেরিকার একাধিপত্যকে চ্যালেঞ্জের মুখে একেবারে ঠেলে দিয়েছে। এই শান্তি প্রক্রিয়ায় পাকিস্তান মধ্যস্থতাকারী হিসাবে বড় ভূমিকা পালন করেছে, যা আন্তর্জাতিক মহলে তাদের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। পাকিস্তান একটি টেরর স্টেট থেকে নিজেকে ডিপ্লোম্যাটিক স্টেট হিসেবে তুলে ধরার সুযোগ পেয়েছে। অন্যদিকে ভারতে পুরো বিষয়ে নিরপেক্ষ বা নন অ্যালাইন্ড থাকলেও কূটনৈতিকভাবে কিছুটা পিছিয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক মন্তব্যগুলোয় এক ধরনের হতাশা ও ইনসিকিউরিটি প্রকাশ পেয়েছে, যা বৈশ্বিক মঞ্চে ভারতের বলিষ্ঠ ভূমিকার প্রত্যাশার সাথে কিছুটা সাংঘর্ষিক। এই যুদ্ধবিরতি কতদিন টিকবে তা নিয়ে সন্দেহ রয়েছে, বিশেষ করে ইসরায়েলের বর্তমান মনোভাব এবং ট্রাম্পের অনিশ্চিত রাজনীতির কারণে। তবে আপাতত ইরান অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে একটি বড় জয় হাসিল করেছে, এটা বলার কোনো অপেক্ষাই রাখে না। ইরানের মাটিতে পা রাখার মানে মৃত্যুকে আলিঙ্গন করা। মার্কিন সামরিক কর্মকর্তাদের সাম্প্রতিক স্বীকারোক্তিতে এই ধ্রুব সত্যটি পুনরায় ফুটে উঠেছে। ইরানের অভ্যন্তরে বিধ্বস্ত একটি মার্কিন F-15 স্ট্রাইক ইগল বিমানের পাইলটদের উদ্ধার করতে গিয়ে মার্কিন বাহিনী যে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল তার রোমহর্ষক বর্ণনা দিয়েছেন খোদ যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। জেনারেল কেইনের ভাষায় সেই অভিযানটি ছিল কোনো নরকুণ্ডে প্রবেশের মতো। তিনি স্বীকার করেছেন মার্কিন উদ্ধারকারী দল কেবল ইরানের সুসংগঠিত সামরিক বাহিনীর মুখোমুখি হয়নি, বরং তাদের পড়তে হয়েছিল সাধারণ জনতার নজিরবিহীন প্রতিরোধের মুখে। কেইনের সে ঐতিহাসিক উক্তিটি এখন সামরিক বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। তিনি বলেছিলেন, প্রত্যেক ইরানি যার কাছে একটি ছোট অস্ত্র ছিল, সবাই আমাদের লক্ষ্য করে গুলি ছুটছিল। যখন সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত গুলিবর্ষণ হেলিকপ্টারগুলোকে ঝাঁঝরা করে দেয়। এই ব্যাপক আক্রমণে হেলিকপ্টারের ক্রু সদস্যরা আহত হন এবং মার্কিন বাহিনীকে এক প্রকার পিছু হটতে বাধ্য হতে হয়। জেনারেল কেইনের এই বর্ণনা প্রমাণ করে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা কেবল তেহরানের কেন্দ্রীয় কমান্ড বা ব্যারাকে সীমাবদ্ধ নয়, এটি ছড়িয়ে আছে প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে এবং প্রতিটি ইরানের রক্তে। গণপ্রতিরোধের শক্তি, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা অ্যাসাইমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধের এক অনন্য উদাহরণ। দ্রুত সাড়া প্রদান, কোনো প্রকার দীর্ঘশ্রুত আদেশ ছাড়াই স্থানীয় জনগণ যেভাবে হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে তা বিশ্ব সামরিক ইতিহাসে বিরল।
ভৌগোলিক ও মানসিক গভীরতা। মাটির প্রতিটি কণা থেকে প্রতিরোধ আসার কারণে যে কোনো পরাশক্তির জন্য ইরানের অভ্যন্তরে অপারেশন চালানো একটি আত্মঘাতী মিশনে পরিণত হয়েছে। ইরানের প্রতিরক্ষা কাঠামো কেবল ক্ষেপণাস্ত্র আর রাডারে নয়, বরং জনগণের ইস্পাত কঠিন দেশপ্রেমের উপর দাঁড়িয়ে আছে। যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্র চলমান উত্তেজনা প্রশমনে এবং 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি কার্যকরে পর্দার আড়ালে মূল ভূমিকা পালন করেছে পাকিস্তান। জনসম্মুখে ডোনাল্ড ট্রাম্প ইরানকে ধ্বংস করার হুমকি দিল মূলত আকাশচুম্বী জ্বালানি তেলের দাম ও ইরানের অভাবনীয় প্রতিরোধে ভীত হয়ে হোয়াইট হাউস পাকিস্তানের মাধ্যমে যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছিল। গত মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যখন এক্সে এই ঘোষণা দেন, তখন তার পোস্টে অসাবধানতাবশত খসড়া শব্দটি থেকে যাওয়ায় ইঙ্গিত মেলে যে বিবৃতিটিতে মূলত হোয়াইট হাউসেরই তৈরি। তবে এই শান্তি প্রক্রিয়া এখনও শঙ্কামুক্ত নয়। ইসরায়েল স্পষ্ট জানিয়ে দিয়েছে যে লেবানন এই যুদ্ধবিরতির আওতায় পড়বে না। অন্যদিকে ইরানের শক্তিশালী বাহিনীর একটি অংশ যুদ্ধবিরতির ঘোর বিরোধী। এমনকি সৌদি আরবের জুবাইলে ড্রোন হামলা চালিয়ে আলোচনা ভেস্তে দেওয়ার চেষ্টাও করা হয়েছে। চুক্তি অনুযায়ী ইরান ইউরেনিয়ামের মজুদ কমাতে রাজি হলেও হরমুজ প্রণালীতে একক নিয়ন্ত্রণ ও টোল আদায়ের দাবি নিয়ে পাকিস্তানের দ্বিমত রয়েছে। চীনও এই সংকট নিরসনে পরোক্ষ চাপ সৃষ্টি করেছে বলে জানা গেছে। চূড়ান্ত আলোচনার জন্য দ্রুত ইসলামাবাদে 2 দেশের প্রতিনিধিদের উচ্চ পর্যায়ে বৈঠক যে হওয়ার কথা রয়েছে আগামীকাল, সেটার উপরে এখন পুরো বিশ্ব তাকিয়ে রয়েছে। ইরান ইসরায়েল যুদ্ধে লেলিহান শিকায় বিশ্বজুড়ে জ্বালানি হাহাকার তৈরি হলো। সেই আগুনে যেন নিজের আখের গুছিয়ে নিচ্ছে রাশিয়া। মাত্র 1 মাসের ব্যবধানে তেল কর থেকে রাশিয়া আয় দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে $9 বিলিয়ন। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতায় যখন বিশ্ব অর্থনৈতিক টালমাটাল, তখন ভ্লাদিমির পুতিনের রাশিয়া দেখছে মুদ্রার উল্টো পিঠ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান অভিযানের ফলে বিশ্ববাজারে জ্বালানির যে তীব্র সংকট তৈরি হয়েছে, তার সরাসরি সুফল পাচ্ছে কে? মস্কো। রয়টার্সের তথ্য অনুযায়ী চলতি এপ্রিল মাসে রাশিয়া তেল উত্তোলন করে এখান থেকে গত মাসের তুলনায় প্রায় দ্বিগুণ, তাদের আয়টা দ্বিগুণ হয়েছে এবং $9 বিলিয়ন, প্রায় 700 বিলিয়ন রুবল পৌঁছাতে যাচ্ছে। গত বছরের একই সময়ের তুলনায় এই প্রবৃদ্ধি প্রায় 10% বৃদ্ধি পেয়েছে, যা রাশিয়ার যুদ্ধবিধ্বস্ত অর্থনীতির জন্য এক বিরাট অক্সিজেন হয়ে কাজ করেছে। রুদ্ধদ্বার হরমুজ প্রণালী ও $100 তেল। ফেব্রুয়ারির শেষ দিকে হামলা শুরুর পর ইরান পাল্টা ব্যবস্থা হিসাবে রণকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। বিশ্বের 1/5 তেল ও এলএনজি পরিবহনের এই পথ রুদ্ধ হয়। বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম রকেট গতিতে বেড়ে ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যায়। রাশিয়ার তেল মূল্য ভিত্তি ইউরালাস ক্রুড দামও মার্চ মাসে ব্যারেল প্রতি $77 উঠে আসে, যা আগের মাসের তুলনায় অবিশ্বাস্য 73% বেশি। বাজেটে নির্ধারিত ব্যারেল প্রতি $59 লক্ষ্যমাত্রাকে অনেক আগেই ছাড়িয়ে গেছে এই বাজার মূল্য। সংকট ও আশঙ্কার দোলাচল। একদিকে ক্রেমলিনের দরজায় রাশিয়ার জ্বালানি কেনার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনুরোধের পাহাড় জমছে, অন্যদিকে খোদ রাশিয়ার অর্থনীতিবিদদের যে কপালে ভাঁজ ফেলেছে অতিরিক্ত এই আয় কতদিন স্থায়ী হবে তা নিয়ে সংশয় কাটছে না। একদিকে 2026 সালে প্রথম 3 মাসে রাশিয়ার বাজেট ঘাটতি দাঁড়িয়েছিল $4,58,000 কোটি রুবেল, যা জিডিপির প্রায় 1.9%। তার উপর ইউক্রেনের ড্রোন হামলা রাশিয়ার অভ্যন্তরীণ জ্বালানি অবকাঠামোকে তছনছ করে দিচ্ছে। মোদ্দা কথা, ইরান সংকটে স্থায়িত্ব নির্ধারণ করবে রাশিয়ার তেল বিলাসের মেয়াদ। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের এই দাবানল কি সত্যি নিভে যাচ্ছে, নাকি এটি কেবল এক বড় ঝড়ের আগের নিস্তব্ধতা? একদিকে পুতিনের কোষাগার উপচে পড়ছে তেলের ডলারে, অন্যদিকে ট্রাম্পের গোল্ডেন এজ কি সত্যি শান্তি আনবে নাকি ইরানকে আরও শক্তিশালী করবে? আমাদের পরবর্তী পর্বে আমরা উন্মোচন করব ইসরায়েলের পরবর্তী টার্গেট কি তবে লেবাননই কেন, আর কেন ইরানের প্রক্সির ভয়ে কাঁপছে তেল আবিব। সেই চাঞ্চল্যকর তথ্য মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না, কিন্তু আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে মূল্যবান। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।